আলাইকুম। গুড ইভিনিং টু এভরিওয়ান। সবাই ভালো আছেন আশা করি। সো আজকে আমরা হেপাটোবিলিয়ারি এবং রেনাল প্যাথোলজি এই দুটো সিস্টেম নিয়ে একেবারে প্রফ ওরিয়েন্টেড একটা ডিসকাশন করব। আপনাদের প্রফ একেবারে অত্যাসন্ন, রাজশাহী ইউনিভার্সিটির প্রফ আগামী পরশুদিন। এজন্য এই ক্লাসটা টোটালি এটা ওরিয়েন্টেশন আমি করেছি রিটেন এক্সাম ওরিয়েন্টেড। আপনাদের মোটামুটি দুটো সিস্টেম থেকে 15-20টার মতো রিটেন প্রশ্ন পড়তে হয়। সো এই 15-20টা রিটেন প্রশ্নই আমরা আজকে আলোচনা করব এবং ক্লাসটা খুব ব্রিফ হবে। উইদিন 1 আওয়ার আই থিঙ্ক উই মে কনক্লুড। তো আশা করি আপনাদের এই ক্লাসটা করলে খুব একটা সমস্যা হবে না। আপনারা যদি রিটেন প্রিপারেশন নিতে থাকেন, এই 15-20টা প্রশ্ন করতে হয়তো আপনাদের ঘন্টাখানেক লেগে যাবে। সো লেটস স্টার্ট। এটি আপনাদের রিটেন পরীক্ষায় ইতিপূর্বে এসেছে। দুটো জিনিস, একটা হলো ডিফাইন ক্রনিক লিভার ডিজিজ আর একটা আসে আপনাদের ডিফাইন সিরোসিস। এই দুটোই আপনাদের পরীক্ষায় আসে। সো ক্রনিক লিভার ডিজিজ এবং ক্রনিক হেপাটাইটিস এই দুটো টার্ম আমরা ইন্টারচেঞ্জেবলি অনেকটা ইউজ করি, দুটোই অনেকটা সিনোনাইমাসের মতো। সো ক্রনিক লিভার ডিজিজ বা ক্রনিক হেপাটাইটিস এটা আমরা তখনই বলবো যখন একটা ভাইরাল হেপাটাইটিস, শুধু যে ভাইরাল হেপাটাইটিস তাই না, আরো কিছু কারণেও হতে পারে, এটার সাইন সিমটম পারসিস্ট মোর দেন 6 মান্থ, তখন এটাকে আমরা বলবো ক্রনিক হেপাটাইটিস। ক্রনিক হেপাটাইটিস এটাকে আমরা ক্রনিক লিভার ডিজিজও বলি। এবং আমাদের দেশে বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজের সবচেয়ে কমন কারণ হলো হেপাটাইটিস ভাইরাসগুলো, পার্টিকুলারলি হেপাটাইটিস বি এবং সি। হেপাটাইটিস বি তো খুবই কমন। So chronic viral hepatitis or chronic liver disease, this is defined as viral hepatitis with signs and symptoms persisting for more than 6 months. And the most common cause of chronic liver disease is hepatitis, particularly hepatitis B and C. So liver cirrhosis এটা ডেফিনেশন আপনাদের আসে। এখানে লিভার সিরোসিসের একটা হিস্টোলজিক্যাল পিকচার দেখানো হয়েছে। তো সিরোসিস কথাটার মানেই হলো ফাইব্রোসিস। লিভারের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে these are the band of fibrosis, এগুলো সব হলো ফাইব্রাস টিস্যু, যেগুলো অনেকটা পিঙ্কিশ কালারের যে টিস্যুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, these are fibrous tissue। এবং এই ফাইব্রাস টিস্যুর মাঝখানে মাঝখানে এনট্র্যাপড হয়ে গেছে these are hepatocytes, এবং এগুলোকে আমরা বলি রিজেনারেটিং নোডিউলস, এনট্র্যাপড হেপাটোসাইট গুলোকে। সো ডেফিনিশন যদি আমরা বলি, আমরা এভাবে বলবো liver cirrhosis, this is end stage of liver damage which is characterized by disruption of the normal liver or hepatic parenchyma by bands of fibrosis, যেটা আমরা দেখলাম এখানে। নরমাল হেপাটিক প্যারেনকাইমাতে সিভিয়ার ফাইব্রোসিস হবে এবং এই ফাইব্রোসিস গুলোর মাঝখানে মাঝখানে হেপাটোসাইটের রিজেনারেটিভ নোডিউলস আমরা পাবো, যেটা আমরা দেখালাম রিজেনারেটিভ নোডিউলস। এবং তৃতীয় আরেকটা জিনিস আমরা পাবো, এই এক্সটেন্সিভ ফাইব্রোসিসের কারণে আপনারা জানেন যে আমাদের যে পোর্টাল ভাস্কুলার সিস্টেম আছে সেটাও ডিসরাপশন হবে। এবং এই পোর্টাল ভাস্কুলার সিস্টেমের ডিসরাপশন হওয়ার কারণে দিস ভেসেলস টেন্ডস টু শান্ট, আমরা একটা ভাস্কুলার শান্টিং পাবো, যেটাকে আমরা পোর্টোসিস্টেমিক শান্টিং বলি। সো লিভার সিরোসিসের ডেফিনিশনে আপনাদের এই তিনটা কথা কিন্তু থাকতেই হবে। নাম্বার 1, এখানে এক্সটেন্সিভ ফাইব্রোসিস হবে, ব্যান্ডস অফ ফাইব্রোসিস, এবং এই ফাইব্রোসিস গুলো এটার মাঝখানে মাঝখানে আমরা রিজেনারেটিভ হেপাটিক নোডিউলস পাবো এবং আমরা পোর্টোসিস্টেমিক শান্টিং পাবো। সো একটা লিভার সিরোসিসের ডেফিনেশনের মধ্যে আপনারা যদি তিনটা কথা থাকে, তো আমরা ধরে নিব যে আপনার ডেফিনেশন ইজ 100% কারেক্ট। এবং লিভার সিরোসিসকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যাক্রো নোডিউলার সিরোসিস, যেখানে এই যে নোডিউলগুলা, এই নোডিউলগুলোর সাইজ মোর দেন 3 মিলিমিটার সাইজ হয়, রিজেনারেটিভ নোডিউলের কথা আমরা বলছি। এবং আরেকটা হলো মাইক্রো নোডিউলার সিরোসিস, যেখানে এই নোডিউলগুলোর সাইজ হবে লেস দেন 3 মিলিমিটার। মোটামুটি এটাই আমরা খুবই অ্যাকসেপ্টেড একটা ক্লাসিফিকেশন লিভার সিরোসিসের।
সো আমরা যদি একটা গ্রস মরফোলজি দেখি, আমরা জানেন মরফোলজি দুই রকম, একটা হলো খালি চোখে দেখতে যেটা দেখা যায় সেটাকে আমরা বলি গ্রস মরফোলজি, আর একটা হলো মাইক্রোস্কোপিক মরফোলজি। একটু আগে যে ছবি দেখালাম আমি সেটা ছিল মাইক্রোস্কোপিক মরফোলজি, আর এটা হলো গ্রস মরফোলজি। খালি চোখে যদি আমরা দেখি, আপনারা ছোট ছোট অসংখ্য ছোট ছোট নোডিউল দেখতে পাচ্ছেন, এই সবগুলোই হলো রিজেনারেটিভ নোডিউলস। অ্যাকচুয়ালি লিভার সিরোসিসের প্যাথোজেনেসিস একটু পরে আমি বলবো, যে লিভার সিরোসিসে হেপাটোসাইট ড্যামেজ হয়, এবং এই হেপাটোসাইট ড্যামেজের কারণে রেস্টিং অবশিষ্ট যে হেপাটোসাইট গুলো আছে তারা কিন্তু প্রলিফারেট করে এই লিভার ড্যামেজকে কম্পেনসেট করার চেষ্টা করে। ওই সময়ই এই প্রলিফারেটিভ নোডিউল গুলো তৈরি হয়, এবং এটার মাঝখানে মাঝখানে যে ডিপ্রেসড এরিয়া গুলো, এগুলোই আসলে ব্যান্ড অফ ফাইব্রোসিস। এই ফাইব্রোসিস গুলোর মাঝখানেই নোডিউল গুলো এনট্র্যাপড হয়ে গেছে। দিস ইজ all about gross morphology of liver cirrhosis. This is a Mason trichome stone. আমরা আসলে স্টেইন, আমরা আসলে আগে যে হিস্টোপ্যাথোলজিক্যাল ছবিটা দেখলাম সেটা ছিল হেমাটক্সিলিন এন্ড ইওসিন স্টেইন। ওই স্টেইনে লিভার সিরোসিস খুব ভালো বোঝা যায় না, কিন্তু এখানে খুবই চমৎকার বোঝা যাচ্ছে। এই স্পেশাল স্টেইনটার নাম হলো ম্যাসন ট্রাইকম স্টেইন। এই স্টেইনটি যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ব্লুইশ কালার যে জিনিসগুলো, এগুলো হলো সব ফাইব্রাস টিস্যু, এবং এর মাঝখানে যে পিঙ্কিশ কালারের জিনিস আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রিজেনারেটিভ নোডিউল। এখানে খুবই ভালো বোঝা যাচ্ছে ফাইব্রোসিস এবং রিজেনারেটিভ নোডিউল গুলো। এটি আপনাদের পরীক্ষায় প্রায় প্রতি বছরই আসে, এটিওলজি অফ লিভার সিরোসিস, প্রায় প্রতি বছরই আসে। এবং এই এটিওলজি আপনারা যদি বলেন, অবশ্যই আপনারা শুরু করতে হবে। ইন কেস অফ বাংলাদেশ, সবচেয়ে কমন কজ অফ লিভার সিরোসিস হচ্ছে ইনফেকশন, পার্টিকুলারলি হেপাটাইটিস বি এন্ড সি। এই দুটো দিয়ে ইনফেকশন হয়ে ক্রনিক হেপাটাইটিস হয়, আলটিমেটলি এন্ড স্টেজে লিভার সিরোসিস হয়ে যায়। এটি আমাদের দেশে সবচেয়ে কমন। এটি দিয়ে যদি আপনারা শুরু করেন, দিস ইজ বেস্ট। এরপর আপনারা বলবেন অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড লিভার সিরোসিসের সবচেয়ে কমন কজ। অ্যালকোহলিক লিভার সিরোসিস আমরা বলি, আমাদের দেশে অতটা কমন নয়। এছাড়াও কিছু ড্রাগ দিয়ে লিভার সিরোসিস হতে পারে, ইনক্লুডিং মিথোট্রিক্সেট এবং মিথাইল ডোপা। এরপরে থার্ড কমন কজের মধ্যে আছে কিছু অটোইমিউন ডিজিজ, ইনক্লুডিং অটোইমিউন হেপাটাইটিস এন্ড প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। কিছু মেটাবলিক কন্ডিশনের কারণে লিভার সিরোসিস হতে পারে, ইনক্লুডিং হিমোক্রোমাটোসিস। আপনারা জানেন যে হিমোক্রোমাটোসিস, এখানে আয়রন ডিপোজিশন হয় লিভারে, শুধু লিভারে না, আর অনেক অর্গানে হতে পারে। alpha 1 antitrypsin deficiency, this is also a genetic disease, autosomal recessive disease. উইলসন ডিজিজ, আপনারা জানেন এখানে লিভারে শুধু না, আর অনেক জায়গাতেই কপার ডিপোজিশন হয়। এগুলোর কারণেও এন্ড স্টেজে যে লিভার সিরোসিস হতে পারে। বিলিয়ারি অবস্ট্রাকশন হয়ে লিভার সিরোসিস হতে পারে, এবং বিলিয়ারি অবস্ট্রাকশন অনেক কারণেই হতে পারে, ইনক্লুডিং গল স্টোন, biliary strictures, sclerosing cholangitis, cystic fibrosis। কিছু কিছু ক্ষেত্রে আমরা লিভার সিরোসিসের কোনো কারণ খুঁজে পাই না, এগুলোকে আমরা বলি ক্রিপ্টোজেনিক। So this etiology, this is very important for your written as well as your oral examination. এটি কিন্তু প্রায় প্রতি বছরই আপনাদের written examination-এ ঘুরে ফিরে আসে, এবং ভাইভাতেও আপনাদেরকে খুবই frequently এটা জিজ্ঞাসা করা হয়। তো এর পরের প্রশ্ন যেটা আপনাদের আসে রিটেনে, সেটা হলো মেনশন দ্য প্যাথোজেনেসিস অফ লিভার সিরোসিস। প্যাথোজেনেসিস যদি আপনারা মুখস্থ করেন, করতে পারেন, কিন্তু আমি আপনাদের খুব সিম্পলি এটা বুঝাই দিচ্ছি। আপনার মাথায় যদি এটা ঢুকে যায়, তাহলে আপনাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না। সো প্যাথোজেনেসিস, দিস ইজ কনসেপচুয়াল। প্রথমে আপনারা লেফট হ্যান্ড সাইডে যে ছবিটা দেখতেছেন, এই ছবিটা দেখেন, দিস ইজ নর্মাল লিভার স্ট্রাকচার। এই যে হেক্সাগোনাল, এগুলো সব হেপাটোসাইট, এবং এখানে আমরা সাইনোসয়েড দেখতে পাচ্ছি, দিস আর সাইনোসয়েডাল এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম। এবং হেপাটোসাইট এবং সাইনোসয়েডের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি স্পেস অফ ডিসি। এবং এই স্পেস অফ ডিসিতেই একটা সেল থাকে, এটাকে বলি আমরা স্টিলেট সেল। এটা সাধারণত বিভিন্ন স্টোরেজ ফাংশন করে, লিপিড এবং ভিটামিন এ স্টোরেজ ফাংশন করে থাকে নরমালি যখন এটি কুইসেন্ট থাকে। কিন্তু যখন একটা হেপাটাইটিসের যে কারণগুলো আমরা দেখলাম, যেমন হেপাটাইটিস বি, সি, বা অ্যালকোহল দিয়ে বা অন্য কোনো টক্সিনের কারণে ক্রনিক লিভার ড্যামেজ হতে থাকবে, হেপাটাইটিস হতে থাকবে, তখন যে ঘটনাটা ঘটবে, আপনারা জানেন লিভার সেলের মধ্যে রেটিকুলো এন্ডোথেলিয়াল কিছু সেল থাকে, যেটাকে বলি আমরা গাফার সেল। এই গাফার সেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে,
and this activated Kupffer cell release some cytokines. এই সাইটোকাইনস গুলোর মধ্যে কয়েকটার নাম আপনাদের একদম মাথায় রাখতে হবে, ইনক্লুডিং প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলোর প্রধান কাজ হলো এরা এই যে কুইসেন্ট স্টিলেট সেল ছিল সেই কুইসেন্ট স্টিলেট সেলকে এরা অ্যাক্টিভেট করে। স্টিলেট সেলের আরেকটা নাম হলো আইটো সেল। এই সেলটাকে অ্যাক্টিভেট করে এবং এটাকে ট্রান্সফর্ম করে মায়োফাইব্রোব্লাস্ট লাইক একটা সেলে। এবং এই ট্রান্সফর্মড আইটো সেল বা স্টিলেট সেলের প্রধান কাজই হলো এরা ফাইব্রাস টিস্যু ডিপোজিশন করে। প্রথমে এটা স্পেস অফ ডিজিতে করে, এরপর একদম সবখানে করা শুরু করে, পার্টিকুলারলি টাইপ 1 এন্ড টাইপ 3 কোলাজেন ফাইবার। এবং এক্সটেন্সিভ ফাইব্রাস টিস্যু ডিপোজিশনের কারণে আলটিমেটলি হেপাটোসাইট ডিসফাংশন এবং হেপাটোসাইট ডেথ হয়ে যায়। এবং হেপাটোসাইটের ডেথটা পার্টিকুলারলি মেডিয়েটেড বাই অ্যাপোপ্টোসিস। এবং এই হেপাটোসাইট ডেথের কারণে রেস্টিং অবশিষ্ট যে হেপাটোসাইট গুলো আছে তারা এই লিভার ফাংশন যে ইম্পেয়ার্ড হচ্ছে এটাকে কম্পেনসেট করার চেষ্টা করে এবং ওই সময় রিজেনারেটিভ নোডিউলস তৈরি হয়। সো মোটামুটি ভাবে এটাই আর কি প্যাথোজেনেসিস। এই প্যাথোজেনেসিসের মানে মূল লেয়ার হচ্ছে কুইসেন্ট স্টিলেট সেল, এবং কুইসেন্ট স্টিলেট সেলকে অ্যাক্টিভেট করে কিছু ফ্যাক্টর ইনক্লুডিং প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এন্ড ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এই ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা দিস ইজ এ হাইলি ফাইব্রোজেনিক সাইটোকাইন। এটাই মূলত ফাইব্রাস টিস্যু ডিপোজিশনের ক্ষেত্রে মেইন সাইটোকাইন হিসেবে কাজ করে। So this is all about the pathogenesis of liver cirrhosis. এই কথাগুলোই এখানে বলা আছে যেটা আমি এতক্ষণ বললাম। So the principal cell type involved in scar deposition বা fibrous tissue deposition in liver is hepatic stellate cell, যেটা সাধারণত কুইসেন্ট অবস্থায় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, এবং ইনঅ্যাক্টিভ অবস্থায় কাজ হলো ফ্যাট এবং ভিটামিন এ ডিপোজিশন করা। এটার আরেকটা নাম হলো আইটো সেল। এবং এই আইটো সেলটা অ্যাক্টিভেট হবে যখন বিভিন্ন ধরনের ক্রনিক হেপাটাইটিসের বিভিন্ন বা ভাইরাল হেপাটাইটিস বা এই লিভার সিরোসিসের যে কজগুলো পড়লাম এগুলো দিয়ে যখন লিভার ইনজুরি হবে তখনই প্রথমে অ্যাক্টিভেট হবে কাফফার সেল, এবং কাফফার সেল কিছু মেডিয়েটর রিলিজ করবে এবং এই মেডিয়েটর গুলো হেপাটিক স্টিলেট সেলকে স্টিমুলেট করবে টু প্রোডিউস মোর এন্ড মোর ফাইব্রাস টিস্যু ইনক্লুডিং টাইপ 1 এন্ড টাইপ 3 কোলাজেন ফাইবার। So chronic injuries কারণে এই স্টিলেট সেলটা অ্যাক্টিভেটেড হয় এবং আলটিমেটলি ডিফারেন্সিয়েটেড ইনটু হাইলি ফাইব্রোজেনিক মায়োফাইব্রোব্লাস্ট লাইক সেল। এবং এই আইটো সেলের ট্রান্সফরমেশনের যে সাইটোকাইন গুলো এগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। আমরা বললাম টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা এবং প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ইন্টারলিউকিন 17 এটসেট্রা। So ultimately, hepatocyte dysfunction, extensive fibrous tissue deposition এর কারণে areas of hepatocyte loss হবে এবং এর সাথে সাথে ভাস্কুলার কম্প্রোমাইজও হবে। আপনারা দেখলেন যে সাইনোসয়েডাল যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো অবলিটারেট হয়ে যাবে এবং এই চ্যানেলগুলো অবলিটারেট হয়ে আলটিমেটলি পোর্টাল সিস্টেমের যে কম্প্রোমাইজ হবে এটার কারণেই পরবর্তীতে শান্ট ডেভেলপ করবে, যেটাকে আমরা বলতেছি পোর্টোসিস্টেমিক শান্ট বা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। And eventually this fibrous septa encircle the surviving hepatocytes and give rise to diffuse scarring. So in chronic liver disease, surviving hepatocytes replicate in an effort to restore the parenchyma, forming regenerative nodules. যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে সার্ভাইভিং যে হেপাটোসাইট গুলো আছে তারা লিভার ফাংশনকে রিস্টোর করার জন্য আলটিমেটলি তারা চেষ্টা করবে এবং আলটিমেটলি এরাই রিজেনারেটিভ নোডিউল গুলো ফর্ম করবে। সো দিস ইজ অল অ্যাবাউট লিভার সিরোসিস প্যাথোজেনেসিস। এবং ক্লিনিক্যাল ফিচার এটা অনেকগুলো কারণে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। এক্সটেন্সিভ ফাইব্রাস টিস্যু ডিপোজিশনের কারণে পোর্টাল হাইপারটেনশন হবে এবং এই পোর্টাল হাইপারটেনশনের কারণেই অ্যাসাইটিস ডেভেলপ করবে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। আপনারা জানেন যে পোর্টাল হাইপারটেনশন যখন হবে তখন কিন্তু ক্যাপিলারি এন্ডোথেলিয়াল যে প্রেসার আছে, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার উইদিন দা পোর্টাল সিস্টেম সেটা বেড়ে যাবে এবং আলটিমেটলি ফ্লুইড অ্যাকুমুলেশন হবে পেরিটোনিয়াল ক্যাভিটিতে, যেটাকে আমরা বলতেছি অ্যাসাইটিস। অ্যাসাইটিসের আরো কিছু কারণ আছে, আমি একটু পরে বলবো, এটা আপনাদের পরীক্ষায় আসে। সো পোর্টাল হাইপারটেনশনের কারণে কনজেস্টিভ স্প্লিনোমেগালি হবে, স্প্লিন বড় হয়ে যাবে এবং আলটিমেটলি হাইপারস্প্লেনিজম হবে
এবং আপনারা জানেন স্প্লিনের মধ্যে বিভিন্ন ব্লাড সেলগুলো ডিস্ট্রাকশন হয়, যখন হাইপারস্প্লেনিজম হবে তখন কিন্তু বিভিন্ন ধরনের সাইটোপেনিয়া আমরা পাবো, ইনক্লুডিং লিউকোপেনিয়া, এনিমিয়া এন্ড থ্রম্বোসাইটোপেনিয়া। এবং এই পোর্টাল হাইপারটেনশনের কারণে আলটিমেটলি পোরোসিস্টেমিক শান্ট ডেভেলপ করবে। এবং আপনারা জানেন এই পোরোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস যে জায়গাগুলোতে হয় সেখানে প্রেসার বেড়ে যাবে এবং সেখানে বিভিন্ন ধরনের ভাস্কুলার ডাইলেটেশন হবে, ইনক্লুডিং esophageal varix in the lower end of esophagus, hemorrhoid in the rectum, and caput medusa, this is around umbilicus. এই প্রত্যেকটা জায়গায় ভাস্কুলার এনগোর্সমেন্ট হবে ডিউ টু পোরোসিস্টেমিক শান্ট। সো লিভারের একটা ফাংশন আছে ডিটক্সিফিকেশন করা, আপনারা জানেন, যেমন লিভারের ভিতরে অ্যামোনিয়া সাইকেল, ইউরিয়া সাইকেল এগুলো হয় এবং লিভার কিন্তু অ্যামোনিয়া, দিস ইজ টক্সিক টু আওয়ার ব্রেইন, এই অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে কনভার্ট করে এবং কোনো কারণে যদি লিভার হেপাটোসাইট ড্যামেজ হয় তখন এই অ্যামোনিয়া অ্যাকুমুলেশন হবে আমাদের ব্লাডে এবং আলটিমেটলি আমাদের হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করবে। This hepatic encephalopathy characterized by mental status changes, ataraxia and eventual coma. লিভারে আপনারা জানেন ইস্ট্রোজেন মেটাবলিজম হয় এবং ইস্ট্রোজেন মেটাবলিজম হবে না যদি লিভার সিরোসিস হয়ে যায়, তখন ব্লাডের মধ্যে ইস্ট্রোজেন লেভেল বেড়ে যাবে এবং ইস্ট্রোজেন লেভেল বেড়ে অনেকগুলো ঘটনা ঘটবে। একটা হলো গাইনিকোমাসিয়া হবে, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট টিস্যু ইন মেল, স্পাইনাল অ্যানজিওমা, এটা হলো ভাস্কুলার এনগোর্সমেন্ট হবে, পামার ইলাইথেমা, এই সবগুলোই হবে ডিউ টু হাইপারস্ট্রেনিজম। এবং আলটিমেটলি জন্ডিস ডেভেলপ করতে পারে। লিভারের কিছু সিনথেটিক ফাংশন আছে, আপনারা জানেন যে লিভার কিন্তু প্লাজমা প্রোটিন তৈরি করে, পার্টিকুলারলি অ্যালবুমিন, এবং এই প্রোটিন সিনথেসিস ইম্পেয়ার্ড হবে ইন কেস অফ লিভার সিরোসিস এবং প্রোটিন সিনথেসিস যখন কমে যাবে হাইপোঅ্যালবুমিনেমিয়া হবে, এটার কারণে কিন্তু আলটিমেটলি অ্যাসাইটিস এবং জেনারেলাইজড ইডিমা ডেভেলপ হবে। লিভার থেকে আমাদের যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো আছে সেগুলো তৈরি হয় এবং লিভার সিরোসিস হলে এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ঠিকমতো তৈরি হবে না এবং আলটিমেটলি দেয়ার ইজ ডিক্রিজ সিনথেসিস অফ ক্লটিং ফ্যাক্টর এবং পেশেন্ট মে প্রেজেন্ট উইথ কোয়াগুলোপ্যাথি। সো এটি আপনাদের রিটেনে আসে যে হাউ অ্যাসাইটিস ডেভেলপস ইন লিভার সিরোসিস। দুটো মেকানিজম আমি অলরেডি বলে ফেলেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মেকানিজম হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল সিস্টেমের প্রেসার বেড়ে যাবে, আলটিমেটলি পোর্টাল সিস্টেমের মধ্যে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে এবং there is increased flow of fluid from the capillary into the peritoneal cavity. A second important cause hypoalbuminemia, যেহেতু লিভার অ্যালবুমিন সিনথেসিস করে, যখন অ্যালবুমিন লিভার সিরোসিস হবে তখন কিন্তু অ্যালবুমিনের পরিমাণ ব্লাডের মধ্যে কমে যাবে and this decreased serum albumin ultimately leads to reduced capillary oncotic pressure. ক্যাপিলারি অনকোটিক প্রেসার কমে যাওয়ার কারণেও কিন্তু অ্যাসাইটিস ডেভেলপ করবে। and there is a third mechanism, এটাকে আমরা বলি স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেটেশন। স্প্ল্যাঙ্কনিক ভেসেল আপনারা জানেন যে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে বিভিন্ন ভিসেরাকে যে ব্লাড ভেসেল গুলো সাপ্লাই দেয় এগুলোকে আমরা একটা জেনারিক টার্ম বলি স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন। এবং পোর্টাল হাইপারটেনশনের কারণে আলটিমেটলি এই পোর্টাল ট্র্যাক্ট থেকে একটা মেডিয়েটর রিলিজ হবে যেটাকে আমরা বলি নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডটাই স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেটেশন করবে এবং স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেটেশন যদি হয় মানে অ্যাবডোমেনের মধ্যে বিভিন্ন ভেসেরাকে সাপ্লাই দিচ্ছে যে ব্লাড ভেসেলগুলো, সেগুলো যদি ভেসোডাইলেটেশন হয় তাহলে কিন্তু এগুলোর মধ্যে প্রেসার কমে যাবে এবং আলটিমেটলি দিস reduced pressure in the splanchnic circulation leads to decreased renal blood flow. এবং renal blood flow যদি কমে যায় তখন আপনারা জানেন there is a cascade of events happens including activation of renin, angiotensin and the still mechanism which leads to ultimately secondary hyperaldosteronism. So secondary hyperaldosteronism হওয়ার কারণে excessive salt and water retention হবে এবং এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কজ অফ অ্যাসাইটিস ইন কেস অফ লিভার সিরোসিস। তাহলে মোটামুটি তিনটা মেকানিজম, এটা আপনাদের পরীক্ষায় লিখতে হবে। যদি আপনারা এটা একটু ফ্লোচার্টের মতো করে লেখেন তাহলে কিন্তু আপনারা ভালো মার্ক পাবেন। এখানে লিভার সিরোসিস রিলেটেড কিছু ছবি দেওয়া আছে। আমরা যেটা বললাম পোর্টোসিস্টেমিক শান্ট ডেভেলপ করে ইনক্লুডিং লোয়ার এন্ড অফ ইসোফ্যাগাস, সেখানে এই পোর্টোসিস্টেমিক শান্ট ডেভেলপ করে এবং এই ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যায় যেটাকে বলি আমরা ইসোফ্যাজিয়াল ভ্যারিস।
অনেক সময় এক্সেসিভ প্রেসারের কারণে এই ইসোফেজিয়াল ভ্যারিস গুলো রাপচার হয়ে যেতে পারে এবং প্যাশেন্ট মে প্রেজেন্ট উইথ হেমাটেমেসিস। পেরিয়াম্বিলিক্যাল রিজিয়ন, এখানে কিন্তু পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয় এবং এখানকার ভেইন গুলো এনগর্সড হতে পারে। এই জিনিসটাকে আমরা বলি ক্যাপুট মেডুসা। দিস ইজ এ কেস অফ স্পাইডার অ্যানজিওম্যাটা, এটা দেখতে অনেকটা স্পাইডারের মতো লাগে। দিস ইজ কজড বাই হাইপারস্টিনিজম, এবং হাইপারস্টিনিজমের কারণে ছোট ছোট ক্যাপিলারি লেভেলের ব্লাড ভেসেল গুলো ডায়ালেটেড হয় এবং এগুলো দেখতে একটা স্পাইডারের মতো লাগে। এজন্যই আমরা এটাকে বলি স্পাইডার অ্যানজিওম্যাটা। This is a palmar erythema. This is also caused by hyperestinism. এখানে আলটিমেটলি লিভার সিরোসিসের বিভিন্ন ফিচারগুলো দেখানো আছে, আমরা মোটামুটি সবগুলোই আলোচনা করে ফেলেছি। This is very important for your exam, the complications of liver cirrhosis. So liver cirrhosis এ আলটিমেটলি লিভার ফেইলিওর হবে, যেটাকে আমরা হেপাটিক ফেইলিওর, মানে লিভারে যে কাজগুলো আছে লিভার করতে পারবে না, সিম্পলি হেপাটিক ফেইলিওর। এটাকে দুভাগে আমরা ভাগ করি, অ্যাকিউট হেপাটিক ফেইলিওর আর ক্রনিক হেপাটিক ফেইলিওর। এবং পোর্টাল হাইপারটেনশনের কারণে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করবে, ইনক্লুডিং অ্যাসাইটিস, কনজেস্টিভ স্প্লিনোমেগালি, এবং কনজেস্টিভ স্প্লিনোমেগালির কারণে হাইপারস্পেনিজম এবং আলটিমেটলি ডিফারেন্ট টাইপ অফ সাইটোপেনিয়াস এগুলো ডেভেলপ করবে। ইসোফেজিয়াল ভ্যারিস, এবং ইভেন্চুয়ালি দিস ভ্যারিস মে রাপচার, যেটাকে আমরা বলি রাপচার ইসোফেজিয়াল ভ্যারিস। হিমোরয়েড, লোয়ার রেক্টাল যে পোর্টোসিস্টেমিক শান্ট সেখানে ডায়ালেটেশন হবে, এটাকে বলতেছি আমরা হিমোরয়েড। এবং পেরিয়াম্বিলিক্যাল ভেনাস কোলাটারালস, এটা এনগোস্ট হবে, যেটাকে আমরা বলতেছি ক্যাপুট মেডুসা। And the last complication but not least, this is very important, liver cirrhosis থেকে ultimately hepatocellular carcinoma develop করতে পারে। This is very very important and this is very very common. এটি আপনাদের শর্ট নোট আসে, হেপাটিক এনকেফালোপ্যাথি। সো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, লিভারের কিছু ডিটক্সিফিকেশন ফাংশন আছে, ইনক্লুডিং অ্যামোনিয়া। আপনারা জানেন ইউরিয়া সাইকেল এটার একটা অংশ লিভারে হয়, এবং এই লিভারে অ্যামোনিয়া গুলো যে টক্সিক অ্যামোনিয়া সেটা কিন্তু ইউরিয়াতে কনভার্ট হয়, এবং যখন লিভার সিরোসিস হয়ে যাবে, লিভার ফেলিয়ার হয়ে যাবে, এই অ্যামোনিয়া গুলো কিন্তু আমাদের বডির ব্লাডের মধ্যে অ্যাকুমুলেট হতে থাকবে, and this ammonia they are toxic to our brain. এবং এই ইনক্রিজ লেভেল অফ অ্যামোনিয়া ইন দ্য ব্লাড, এটা হওয়ার কারণে আমরা অনেকগুলো সিমটম পাবো, ইনক্লুডিং ডিস্টারবেন্সেস ইন কনসিয়াসনেস, behavioral abnormalities, marked confusion, stupor, and deep coma, eventually death. এই বিভিন্ন জিনিসগুলো হতে পারে। এছাড়া আমরা একটা ক্লিনিক্যাল ফিচার পাই, যেটাকে বলি আমরা অ্যাস্টেরেক্সিস। This is also a feature of hepatic encephalopathy. সো ভাইরাল হেপাটাইটিস থেকে খুব বেশি প্রশ্ন আপনাদের আসে না আসলে। ভাইরাল হেপাটাইটিস এবং এই রিলেটেড মার্কার গুলো, এগুলো মূলত এই প্রশ্নগুলো মাইক্রোবায়োলজিতে আপনাদের আসে। সো এটা আমি খুব বেশি ডিটেইলস আলোচনা করব না। তো যেটা আপনাদের বেশি লাগে পরীক্ষায় আসে সেটা হলো হেপাটোট্রপিক ভাইরাসেস। নেম দা হেপাটোট্রপিক ভাইরাসেস। তো আপনারা জানেন হেপাটাইটিস ভাইরাস গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হেপাটোট্রপিক ভাইরাস, হেপাটাইটিস এ বি সি ডি ই। এছাড়াও আছে অ্যাডেনো ভাইরাস, herpes simplex virus, Epstein-Barr virus and yellow fever virus. These are all hepatotrophic virus. এটি আপনাদের রিটেনে প্রায় আসে। সো এটি আপনাদের আসতে পারে আউটকামস অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। খুবই সামারি করে দেওয়া আছে, একটা হেপাটাইটিস বি ভাইরাসের আলটিমেট ফেট কি হতে পারে, এটার আউটকাম কি হতে পারে। সো একটা ভাইরাল হেপাটাইটিস বি, সেখান থেকে কিন্তু কিছু পেশেন্ট সাবক্লিনিক্যাল স্টেজে থাকে এবং সেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রিকভারি হয়ে যায়। এখান থেকে অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে, এবং অ্যাকিউট হেপাটাইটিসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিকভারি হয়ে যায়। এবং অ্যাকিউট হেপাটাইটিসের একটা ভেরি স্মল পোরশন মে ডেভেলপ পার্মানেন্ট হেপাটাইটিস। এবং পার্মানেন্ট হেপাটাইটিসের কারণে কিন্তু ইভেন্চুয়ালি পেশেন্ট মে ডাইড। এটা খুবই রেয়ারলি হতে পারে। আর 5 to 10% কেসে অ্যাকিউট হেপাটাইটিস থেকে ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করতে পারে, এবং ক্রনিক হেপাটাইটিসের
আলটিমেটলি বেশিরভাগ পেশেন্টই এখান থেকে রিকভার হয়ে যায়। 20 to 30% chronic hepatitis patient may develop liver cirrhosis, এবং 2 to 3% patient may develop hepatocellular carcinoma. So এটা খুব গ্রস হেডিং গুলো আপনাদের মনে রাখলেই আই থিংক দিস ইজ এনাফ। সো হেপাটাইটিস সি ভাইরাসের এটার কিন্তু ফেট একটু খারাপ। এখানে অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে, এখানে রিকভারি হবে মাত্র 20% কেসে, যেটা আমরা দেখতেছি হেপাটাইটিস বি তে 99% ক্ষেত্রে রিকভার হয়ে যাচ্ছিল, কিন্তু হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে রিকভারি রেট হলো অনলি 20%। 80% পেশেন্ট মে ডেভেলপ ক্রনিক হেপাটাইটিস, এবং 80% এর 10% পেশেন্ট মে ডেভেলপ লিভার সিরোসিস এবং আলটিমেটলি হেপাটোসেলুলার কার্সিনোমা। So hepatitis C, this is worse than hepatitis B. এটি আমি আর ডিটেইলস বলবো না। ক্লিনিক্যাল এবং ল্যাবরেটরি ফিচারস অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, এটি আপনাদের মাইক্রোবায়োলজিতে আসে, প্যাথোলজিতে সাধারণত এখান থেকে কোনো প্রশ্ন আসে না, এটা আমি ডিটেইলস বলবো না। এখান থেকে আপনাদের রিটেনে প্রশ্ন আসে, গত 2 বছরে কিছু প্রশ্ন এসেছে। মরফোলজি অফ ভাইরাল হেপাটাইটিস, ইনক্লুডিং অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এবং ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। মরফোলজি মানে হলো মাইক্রোস্কোপের নিচে যদি আমরা ভাইরাল হেপাটাইটিসের টিস্যু নিয়ে দেখি, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বা ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের টিস্যু, তাহলে আমরা কি পাবো, সেটাই হচ্ছে মরফোলজি। সো অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এবং ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের মধ্যে একটু ডিফারেন্স আছে, মরফোলজিক্যাল ডিফারেন্স। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে আমরা ইনফ্ল্যামেটরি সেল পাবো, ডেফিনেটলি পাবো, এবং ইনফ্ল্যামেটরি সেলস দে আর প্রিডমিনেন্টলি কম্পোজড অফ লিম্ফোসাইট, এর সাথে প্লাজমা সেল থাকতে পারে। ক্রনিক ভাইরাল হেপাটাইটিসেও কিন্তু আমরা লিম্ফো প্লাজমাসাইটিক 2 ধরনের সেলই পাবো, বাট দ্য ডিফারেন্স ইজ ক্রনিক ভাইরাল হেপাটাইটিসে আমরা কিন্তু ফাইব্রোসিস পাবো, যেটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে পাওয়ার কথা না। আপনারা পড়েছেন যে ক্রনিক ইনফ্ল্যামেশনের কিছু ফিচার আছে, এবং এই ফিচারের মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট ফিচার অফ ক্রনিক ইনফ্ল্যামেশন হচ্ছে ফাইব্রোসিস, এবং সেই ঘটনাটাই ক্রনিক হেপাটাইটিসে ঘটে। ইনফ্ল্যামেটরি ইনফিলট্রেট অলমোস্ট সেম, লিম্ফো প্লাজমাসাইটিক ইনফিলট্রেট, কিন্তু ফাইব্রোসিস এবং ফাইব্রোসিসটাকে আমরা বলি ব্রিজিং ফাইব্রোসিস। দিস ইজ পার্টিকুলারলি ফিচার অফ ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। এখানে অ্যাকিউট এবং ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের মরফোলজিক্যাল ফিচার গুলো দেওয়া আছে। সো মনোনিউক্লিয়ার ইনফিলট্রেট হবে, এই মনোনিউক্লিয়ার ইনফিলট্রেট বলতে আমরা বোঝাচ্ছি লিম্ফোপ্লাজমাসাইটিক ইনফিলট্রেট। লিম্ফোসাইট এবং প্লাজমা সেল মূলত পোর্টাল ট্র্যাক্টের চারপাশে ইনফ্ল্যামেশনটা হবে, এবং এই পোর্টাল ট্র্যাক থেকে বের হয়ে আশেপাশের যে লিমিটিং পেট আছে সেখানেও ইনফ্ল্যামেটরি সেলগুলো চলে যেতে পারে। এই ঘটনাটাকে আমরা বলি ইন্টারফেস হেপাটাইটিস। দিস ইন্টারফেস হেপাটাইটিস, দিস ইজ এ ফিচার অফ ক্রনিক হেপাটাইটিস। এবং এর সাথে আমরা আরেকটা জিনিস পাবো, ব্রিজিং ফাইব্রোসিস। আপনারা দেখেন যে পোর্টাল ট্র্যাক থেকে সেন্ট্রাল ভেইন পর্যন্ত মাঝখানে একবারে ফাইব্রোসিস হয়ে একটা ব্রিজের মতো হয়ে গেছে, এটাকেই আমরা বলতেছি ব্রিজিং ফাইব্রোসিস। এবং ব্রিজিং ফাইব্রোসিস, দিস ইজ এ ফিচার অফ ক্রনিক হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিসের আরেকটা ফিচার পাওয়া যায় ব্যালুনিং ডিজেনারেশন, অ্যাকচুয়াল হেপাটোসাইট গুলো এনলার্জড হয়ে যায়, ইডিমাটাস হয়ে যায়, এটাকে আমরা বলি ব্যালুনিং ডিজেনারেশন, সেলগুলো এনলার্জড হয়ে বেলুনের মতো হয়ে যায়। এবং অ্যাকিউট এবং ক্রনিক দুই ক্ষেত্রেই হেপাটোসাইট ডিজেনারেশন হয়ে আলটিমেটলি অ্যাপোপ্টোসিস হয়ে যায়। এই অ্যাপোপ্টোটিক হেপাটোসাইট গুলোকে আমরা বিভিন্ন নাম বলি, দুটো নাম আপনাদের জানতে হবে, একটা হলো কাউন্সিলম্যান বডি, এই অ্যাপোপ্টোটিক হেপাটোসাইট গুলোকে আমরা বলি, কোন কোন জায়গায় এটাকে বলা আছে অ্যাসিডোফিল বডি। এটি কিন্তু অ্যাকিউট এবং ক্রনিক দুই জায়গাতেই পাওয়া যায়। So this is all about the morphology of acute and chronic viral hepatitis. লিভার অ্যাবসেস, এটি আপনাদের পরীক্ষায় আসে। খুব সিম্পলি আমি আপনাদেরকে বলতেছি যে লিভার অ্যাবসেসকে আমরা দুই ভাগে ভাগ করি, পায়োজেনিক লিভার অ্যাবসেস এন্ড অ্যামিবিক লিভার অ্যাবসেস। এবং এই কমন অর্গানিজম অফ পায়োজেনিক লিভার অ্যাবসেস হচ্ছে ইশিরিশিয়া কোলাই, স্ট্রেপ্টোকক্কাস এবং অ্যানারোবস। আর অ্যামিবিক লিভার অ্যাবসেস আপনারা সবাই জানেন, দিস ইজ কজড বাই এন্টামোইবা হিস্টোলাইটিকা। যখন আমরা অ্যাসপিরেশন করি আল্ট্রাসোনোগাইডেড এফএনএসি তে, এটার একটা টিপিক্যাল কালার আছে, এবং এটাকে আমরা বলি অ্যানকভি সস। এটা সসের মতো লাগে এই পাসগুলোকে দেখতে, আর একটা ডার্ক ব্রাউন কালার।
in case of amoebic liver abscess. এবং এই amoebic liver abscess থেকে pyogenic liver abscess কে আলাদা করা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ দুই ক্ষেত্রে ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। সো এটা আমাদের শর্ট নোট আসে অ্যালকোহলিক লিভার ডিজিজ। সো আপনারা জাস্ট ডিজিজগুলোর নাম জানেন যে এক্সেসিভ অ্যালকোহল ইনটেক করলে লিভারে কি কি সমস্যা হতে পারে। নাম্বার 1, ফ্যাটি লিভার। দিস ইজ ভেরি কমন। যারা অনেক দিন ধরে ক্রনিক অ্যালকোহলিক তাদের কিন্তু অলমোস্ট প্রায় সবারই কম বেশি ফ্যাটি লিভার ডেভেলপ করে। বাট আমাদের দেশে এখন যারা অ্যালকোহলিক না তাদেরও কিন্তু ফ্যাটি লিভার ডেভেলপ করতেছে। এটাকে আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। And this non-alcoholic fatty liver disease is commonly caused by obesity and diabetes mellitus. এটা কিন্তু আপনাদের জানতে হবে। অ্যালকোহলিক লিভার ডিজিজ আরেকটা ভাবে প্রেজেন্টেশন করতে পারে অ্যালকোহলিক হেপাটাইটিস। and last but not least alcoholic cirrhosis। মোটামুটি তিনটাই হলো অ্যালকোহলিক লিভার ডিজিজের প্রেজেন্টেশন: ফ্যাটি লিভার, অ্যালকোহলিক হেপাটাইটিস এবং অ্যালকোহলিক সিরোসিস। সো পোর্টাল হাইপারটেনশনের শর্ট নোট আমাদের আসতে পারে, এটা আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। পোর্টাল হাইপারটেনশন মানে ইনক্রিজ রেজিস্ট্যান্স ইন দ্য পোর্টাল সিস্টেম। সো পোর্টাল হাইপারটেনশনের অনেকগুলো কজ আছে, প্রি হেপাটিক কজ, পোস্ট হেপাটিক কজ, কিন্তু আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি এখানে ইন্ট্রা হেপাটিক কজকে, যেটাকে আমরা বলতেছি লিভার সিরোসিস। সো লিভারের কজ বাদেও কিন্তু পোর্টাল হাইপারটেনশন হতে পারে, বিভিন্ন অর্গানিজম দিয়ে ইনফেকশনের কারণেও পোর্টাল হাইপারটেনশন হতে পারে। And there is 4 major clinical consequences of portal hypertension, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, including ascites, portosystemic venous shunts, congestive splenomegaly, and hepatic encephalopathy. So these are consequences or complications of portal hypertension. So fatty liver disease, এটা খুব বেশি আপনাদের প্রয়োজন নেই। আমরা লিভার প্যাথোলজির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লিভারে কিছু টিউমার হয়, ইনক্লুডিং প্রাইমারি টিউমার এন্ড সেকেন্ডারি টিউমার। প্রাইমারি টিউমার মানে হচ্ছে লিভারের টিউমার, এবং লিভারের টিউমারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে লিভারের প্রাইমারি চাইতে সেকেন্ডারি টিউমার অনেক বেশি কমন। মানে অন্য জায়গার একটা ক্যান্সার সেটা লিভারে মেটাস্ট্যাসিস হয়ে আসছে, মেটাস্ট্যাটিক টিউমার, দিস ইজ মোর কমন ইন কেস অফ লিভার, আসলে অনেক কমন। আমরা প্রতি 10টা কেস যদি পাই মেটাস্ট্যাটিক অ্যাডেনোকার্সিনোমা, তারপরে আমরা একটা কেস হয়তো পাই প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা। সো লিভারের বিনাইন টিউমারের নাম হলো হেপাটোসেলুলার অ্যাডেনোমা, ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে আছে হেপাটোসেলুলার কার্সিনোমা, দিস ইজ মোস্ট কমন। এছাড়াও কোলাঞ্জিও কার্সিনোমা হতে পারে, দিস ইজ এ বাইল ডাক্ট ক্যান্সার। হেপাটোব্লাস্টোমা, এটা হলো চাইল্ডহুড ক্যান্সার, বাচ্চাদের হয়, এন্ড অ্যানজিওসার্কোমা। সো লিভার টিউমারের রিস্ক ফ্যাক্টর আমরা আলোচনা করেছি, একটা হলো ভাইরাল ইনফেকশন, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। And hepatitis C, this is more carcinogenic than hepatitis B. Alcohol, aflatoxin, this is predominant in sub-Saharan African countries. এটা একটা মাশরুম থেকে পাওয়া যায়। এছাড়া কিছু মেটাবলিক ডিজিজ ইনক্লুডিং অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেরিডিটারি হেমোক্রোম্যাটোসিস এবং আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এগুলো কিন্তু লিভার টিউমারের জন্য রিস্ক ফ্যাক্টর। সো লিভার টিউমার আমরা ডায়াগনোসিস করি ক্লিনিক্যাল ফিচার দেখে, পেশেন্ট প্রেজেন্টস উইথ অ্যাবডোমিনাল মাস, এবং আমরা ডায়াগনোসিস জন্য ল্যাবরেটরিতে ডায়াগনোসিসের জন্য একটা টিউমার মার্কার ইউজ করি, আলফা ফিটোপ্রোটিন। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই বাড়ে লিভার টিউমারের ক্ষেত্রে, বাট 100% ক্ষেত্রেই যে বাড়ে ব্যাপারটা এরকম না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা বাড়ে। আমরা কিছু ইমেজিং স্টাডি করি ইনক্লুডিং আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান এবং এমআরআই। এবং আমরা লিভারে যদি কোনো এসওএল থাকে, স্পেস অকুপাইং লেশন থাকে, সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম অথবা সিটি গাইডেড এফএনএসি করতে পারি, এবং এই ডায়াগনোসিসকে আমরা কনফার্ম করি বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে। So this is all about diagnosis of liver tumor.
সো আমরা গল ব্লাডার প্যাথোলজির মধ্যে চলে আসছি। বিলিয়ারি ট্র্যাক্ট প্যাথোলজি থেকে আপনাদের গল স্টোন, এটা থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে ঘুরে ফিরে গল স্টোন থেকে, সেটাই আমরা এখন আলোচনা করব। So more than 95% of biliary tract disease is attributable to cholelithiasis, that is the gallstone. And gallstone, this is more common in developed countries. বেশিরভাগ ক্ষেত্রে gallstone গুলো ক্লিনিক্যালি অ্যাসিম্পটোম্যাটিক থাকে, এবং there is two general classes of gallstone. দুই ধরনের gallstone আমরা মূলত পাই প্যাথোলজিক্যালি, cholesterol stone, এবং this is caused by, আমরা একটু পরে পড়বো কিভাবে কোলেস্টেরল স্টোন হয়। এটার মধ্যে মেইন কম্পোনেন্ট হচ্ছে কোলেস্টেরল মনোহাইড্রেট। সেকেন্ড কমন স্টোন হলো পিগমেন্ট স্টোন, এর মধ্যে আমরা বিলিরুবিন এবং ক্যালসিয়াম সল্ট পাই। সো রিস্ক ফ্যাক্টর, এটি কিন্তু আপনাদের পরীক্ষায় আসে, রিস্ক ফ্যাক্টরস অফ গলস্টোন। এটা শুধুমাত্র প্যাথোলজিতে না, এটা কিন্তু সার্জারির জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সো আপনারা জানেন যেটা ফিমেলে কমন এবং মিডল এজে কমন, অ্যারাউন্ড 40। Estrogen exposure, this is probably one of the most important environmental factors that increase the risk of gallstone formation. এবং এস্ট্রোজেন এক্সপোজারটা ওরাল কন্ট্রাসেপটিভ ইউজের কারণে হতে পারে, বা প্রেগন্যান্সিতে আপনারা জানেন সেটার কারণে হতে পারে। ওবেসিটি এবং র্যাপিড ওয়েট লস এগুলোর কারণে হতে পারে। কিছু অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার ইনক্লুডিং গল ব্লাডার স্ট্যাসিস অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ ইনক্লুডিং ক্রনস ডিজিজ, এটার কারণেও হতে পারে, এবং কিছু হেরিডিটারি বা জেনেটিক কারণেও হতে পারে। So mostly gallstone, this is a disease of female, এবং এস্ট্রোজেনেরই কিন্তু প্রধান রোল, এবং এস্ট্রোজেনের প্রধান প্যাথোজেনেটিক মেকানিজম হলো এস্ট্রোজেন কজিং বাইল স্ট্যাসিস, এবং এই বাইল স্ট্যাসিস এটার মধ্যে কিন্তু গলস্টোন ফর্মেশন হয়। এটি রবিন্স প্যাথোলজি 10th এডিশন থেকে আপনাদের তুলে দেওয়া হয়েছে, আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম সেটাই মোটামুটি। তো পিগমেন্ট স্টোনের ক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টর একটু ডিফারেন্ট। পিগমেন্ট স্টোন আপনারা জানেন এটার কম্পোনেন্ট হচ্ছে বিলিরুবিন এবং ক্যালসিয়াম, এবং যাদের হিমোলাইটিক অ্যানিমিয়া থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে, বা বিলিয়ারি ইনফেকশন, অ্যাসেন্ডিং বিলিয়ারি ইনফেকশন যাদের হয় তাদের ক্ষেত্রে এটা হতে পারে। সো প্যাথোজেনেসিস, এটাকে আমরা দুভাগে ভাগ করেছি, কোলেস্টেরল স্টোন এবং পিগমেন্ট স্টোনের প্যাথোজেনেসিস একটু ডিফারেন্ট। সো বেসিক প্যাথোলজি হলো কোলেস্টেরল, দিস ইজ রেন্ডার সলিউবল বাই বাইল সল্ট। আপনারা জানেন বাইলের মধ্যে বাইল সল্ট থাকে, এবং এই কোলেস্টেরল এই বাইলের মধ্যে কিন্তু সলুবল, এবং এই কোলেস্টেরল এবং বাইল সল্টের রেশিও, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো কারণে যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় বা বাইল সল্টের পরিমাণ কমে যায়, তখনই এই কোলেস্টেরল গুলো কিন্তু ক্রিস্টাল হিসেবে বাইলের মধ্যে জমা হতে থাকবে, এবং এই ক্রিস্টাল গুলো প্রথমে মনোহাইড্রেট জমা হতে হতে এখান থেকে কিন্তু স্টোন ফর্মেশন হবে। এটাকে বলি আমরা সুপার স্যাচুরেশন। So when cholesterol concentration exceeds the solubilizing capacity of bile, এটাকে বলছি আমরা সুপার স্যাচুরেশন, দেন প্রেসিপিটেশন অফ কোলেস্টেরল অকার্স, এবং এই প্রেসিপিটেশন হতে হতেই কিন্তু আলটিমেটলি কোলেস্টেরল স্টোন ফর্মেশন হয়। এবং এর সাথে গল ব্লাডার স্ট্যাসিস, যেটা আমরা বললাম এস্ট্রোজেন যে কাজটা করে, ইট স্টিমুলেটস দ্য প্রসেস। সো এটা হলো একটা বাইল সল্ট কোলেস্টেরল কমপ্লেক্স। সো এখানে এমন ভাবে থাকে এটা যে কোলেস্টেরল কম্পোনেন্টটা সেন্ট্রালি থাকে এবং বাইল সল্টটা বাইরের দিকে থাকে, এইভাবে এটা বাইলের মধ্যে কিন্তু কোলেস্টেরল সলিউবল অবস্থায় থাকে। কোনো কারণে যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় বা বাইল সল্টের পরিমাণ কমে যায়, তখন সুপার স্যাচুরেশন হবে, এবং দেয়ার ইজ প্রেসিপিটেশন অফ কোলেস্টেরল হবে, এবং নিউক্লিয়েশন হবে, যেটাকে আমরা বলতেছি টাইনি স্টোন, এবং প্রোগ্রেসিভ অ্যাকুমুলেশন অফ cholesterol and pigment leads to enlargement of the stones. So pigment stone এর কম্পোজিশন আমরা আগে বলেছি, এখানে আমরা ক্যালসিয়াম সল্ট এবং আনকনজুগেটেড বিলিরুবিন পাই, এবং এখানকার রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা বলেছিলাম একটা হলো হিমোলাইটিক অ্যানিমিয়া। আপনারা জানেন যদি হিমোলাইসিস হয়, হিমোলাইসিস হলে ব্লাডের মধ্যে আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায়,
So disorders that are associated with elevated levels of unconjugated bilirubin in bile increase the risk of developing pigment stones. So কিছু অর্গানিজম আছে ইনক্লুডিং Escherichia coli and Ascaris lambicoides, Chlorokis sinensis, এরা একটা জিনিস তৈরি করে, একটা এনজাইম তৈরি করে, এটাকে বলি আমরা বিটা গ্লুকুরোনিডেজ। This beta glucuronidase it hydrolyze the bilirubin glucuronides. আপনারা জানেন যে আনকনজুগেটেড বিলিরুবিন এটা কিন্তু বিলিরুবিন গ্লুকুরোনাইডস এর মাধ্যমে কনজুগেটেড হয়, এবং এই মাইক্রোবিয়াল বিটা গ্লুকুরোনিডেজ এরা কিন্তু এই বিলিরুবিন গ্লুকুরোনাইডকে হাইড্রোলাইজ করে ফেলে, এটাকে নষ্ট করে ফেলে, এবং আলটিমেটলি আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। So by this mean infection of the biliary tract is associated with pigment stone formation. এটা আপনাদের অবজেক্টিভে আসতে পারে যে কোন কোন অর্গানিজম পিগমেন্ট স্টোন ফরমেশনের সাথে রিলেটেড, তখন আপনারা এই নামগুলো বলবেন, Escherichia coli, Ascaris lambicoides এবং Chlorokis sinensis। এখানে দুই ধরনের স্টোন দেওয়া আছে। দিস ইজ কোলেস্টেরল স্টোন, এটা অনেকটা ইয়েলোইশ হয় ডিউ টু ডিপোজিশন অফ কোলেস্টেরল, এন্ড দিস ইজ পিগমেন্ট স্টোন, এটা ডার্ক হয়। আমরা কিন্তু মোটামুটি ভাবে মোর দেন 95% ক্ষেত্রে যত স্টোন পাই বেশিরভাগই হলো কোলেস্টেরল গলস্টোন। তো গলস্টোন ডায়াগনোসিস অ্যাকচুয়ালি আপনারা ভালো জানেন, আমার মনে হয় সার্জারিতে আপনাদেরকে ডিটেইলস এটা পড়ানোর কথা, এটা আমি আর ডিটেইলস বলবো না। সো কমপ্লিকেশন এটা আপনাদের রিটেনে আসে। মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে সিবিডি অবস্ট্রাকশন, দ্যাট ইজ কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন। এবং এই সিবিডি অবস্ট্রাকশন যখন হবে গলস্টোন দিয়ে, তখন কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করবে এবং ইভেন্চুয়ালি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসও ডেভেলপ করতে পারে। এবং গলস্টোনের প্রবাবলি মোস্ট কমন কমপ্লিকেশন ইজ ক্রনিক কোলেসিস্টাইটিস। আমরা যত কোলেসিস্টাইটিস পাই, দ্যাট ইজ ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার, তার কিন্তু বেশিরভাগই আমরা পাই ডিউ টু গলস্টোন। এজন্য এগুলোকে আমরা বলি ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস হতে পারে। এম্পায়েমা হতে পারে, পারফোরেশন, ফিস্টুলা হতে পারে biliary tree, and gallstone ileus, and last but not least gallbladder cancer ডেভেলপ করতে পারে গলস্টোন থেকে, যদিও এটার ইনসিডেন্স খুবই কম। সো কোলেসিস্টাইটিস এটা কিন্তু আপনাদের রিটেনে আসে, এবং এটাতে কিন্তু অস্পিতে আপনাদের কেস ইনভ্যারিবলি থাকে ক্রনিক কোলেসিস্টাইটিসের কেস, এইজন্য এটা কিন্তু আপনাদের মোটামুটি ভালো মতো জানা উচিত। So cholecystitis, this could be acute, this could be chronic. অনেক সময় acute on chronic cholecystitis ও পাওয়া যায়। Most of the time cholecystitis this is associated with gallstone, এজন্য আমরা একটা টার্ম ইউজ করি chronic calculus cholecystitis। সো গলস্টোন ছাড়াও কিন্তু কোলেসিস্টাইটিস হতে পারে, এটাকে বলি আমরা অ্যাক্যালকুলাস কোলেসিস্টাইটিস। এটা 10% পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, কোনো গলস্টোন নেই কিন্তু পেশেন্টের কোলেসিস্টাইটিস আছে, এটাকে বলি আমরা অ্যাক্যালকুলাস কোলেসিস্টাইটিস। So chronic cholecystitis this is associated with cholelithiasis, that is gallstone, in more than 90% of cases. মরফোলজি এটা কিন্তু আপনাদের অস্পিতে লিখতে হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারেন না ঠিক মতো। সো ক্রনিক কোলেসিস্টাইটিস দিস ইজ এ প্রোটোটাইপিক ক্রনিক ইনফ্লামেশন। আপনারা জানেন ক্রনিক ইনফ্লামেশনের কিছু ফিচার আছে। নাম্বার 1 হচ্ছে ইনফিলট্রেশন অফ ক্রনিক ইনফ্লামেটরি সেলস। ক্রনিক ইনফ্লামেটরি সেলের মধ্যে আছে লিম্ফোসাইট, প্লাজমা সেল, ইউসিনোফিলস, এই সব ধরনের সেলই কিন্তু এখানে পাওয়া যেতে পারে, এবং এই সেলগুলো কিন্তু পাওয়া যাবে অল লেয়ারে। আমরা জানেন গল ব্লাডারে 3টা লেয়ার আছে, এই 3টা লেয়ারের মধ্যেই কিন্তু
ক্রনিক ইনফ্ল্যামেটরি সেলের ইনফিলট্রেশন পাওয়া যাবে। কিন্তু মাস্কুলারিস প্রোপ্রায়ার মধ্যে যদি পাওয়া যায় সেটাকে আমরা ডায়াগনস্টিক মনে করি। এবং আরেকটা জিনিস হলো ক্রনিক ইনফ্ল্যামেশনের ডায়াগনস্টিক আরেকটা ফিচার আছে, এটাকে বলি আমরা সাবমিউকোসাল ফাইব্রোসিস। এখানে এক্সটেন্সিভ সাবমিউকোসাল এবং পেরিমাস্কুলার ফাইব্রোসিস হয়। আপনারা জানেন ক্রনিক ইনফ্ল্যামেশনের একটা ফিচার হলো ফাইব্রোসিস, এবং সেটা কিন্তু ক্রনিক কোলেসিস্টাইটিসে খুবই ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়। আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এরকম একটা পিকচার পাবো। দিস ইজ গল ব্লাডার এপিথেলিয়াম, লাইন বাই কলামার এপিথেলিয়াম। দিস ইজ ল্যামিনা প্রোপ্রিয়া, এবং ল্যামিনা প্রোপ্রিয়ার মধ্যে এবং মাসল লেয়ারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডেন্স ইনফিলট্রেশন অফ ক্রনিক ইনফ্ল্যামেটরি সেলস। অনেক সময় গল ব্লাডার যে লুমেন সেটার মধ্যে প্রেসার বেড়ে যাওয়ার কারণে কিছু ইনডেন্টেশন বা কিছু সাইনাস তৈরি হয়। এই সাইনাস গুলোকে আমরা বলি রকিটানস্কিয়াস অফ সাইনাস। দিস ইজ অলসো এ ফিচার অফ ক্রনিক কোলেসিস্টাইটিস। এবং এখানে দেখেন দিস ইজ মাসল লেয়ার, এবং এই মাসল লেয়ারের বাইরে এই জায়গাটা এখানে দেখা যাচ্ছে ফাইব্রাস টিস্যু। এখানে কিন্তু এক্সটেন্সিভ পেরিমাস্কুলার ফাইব্রোসিস হয় ক্রনিক কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে। এটা আমি আর ডিটেইলস বলবো না। সো গল ব্লাডারের টিউমার যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, হয়তো ভাইভাতে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে, সো কার্সিনোমা অফ গল ব্লাডার মোস্ট কমনলি দিস ইজ অ্যাডেনোকার্সিনোমা। শুধু এইটুকু জানলেই হবে। গল ব্লাডারের ক্যান্সার মানেই আমরা মনে করি দিস ইজ এ কেস অফ অ্যাডেনোকার্সিনোমা। সো আমরা রেনাল প্যাথোলজি শুরু করতে যাচ্ছি। এটা একটা প্রশ্ন আপনাদের রেনাল প্যাথোলজি থেকে আসে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ রেনাল ডিজিজ। একটা রেনাল ডিজিজের পেশেন্ট কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে আসে? এই নামগুলো কিন্তু আপনাদের রিটেন এক্সামে আসে। সো নাম্বার 1 ম্যানিফেস্টেশন ইজ অ্যাজোটেমিয়া। অ্যাজোটেমিয়া মানে এটাকে হলো এক ধরনের বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি, যেখানে ব্লাডের মধ্যে আমরা ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন এবং ক্রিয়েটিনিন বেশি পাই। এবং যখন এই অ্যাজোটেমিয়ার সাথে ক্লিনিক্যাল সাইন সিম্পটমও থাকবে, তখন এটাকে আমরা আর অ্যাজোটেমিয়া বলবো না, তখন এটাকে আমরা বলবো ইউরেমিয়া। তার মানে অ্যাজোটেমিয়া হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি, আর অ্যাজোটেমিয়ার সাথে যখন ক্লিনিক্যাল সাইন সিম্পটম থাকবে তখন এটাকে বলবো আমরা ইউরেমিয়া। সো সেকেন্ড কমন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ রেনাল ডিজিজ হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম। এটি আপনাদের রিটেনে প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে আসে। So nephritic syndrome is characterized by acute onset of hematuria. এখানে কিন্তু গ্রস হেমাচুরিয়া পাওয়া যায়। আমরা যদি ইউরিন রুটিন এক্সামিনেশন করি আমরা আরবিসি এবং আরবিসি কাস্ট পাবো, এবং এই গ্রস হেমাচুরিয়ার কারণে ইউরিনটা ডার্ক কালার হয়। এটাকে কোনো কোনো বইয়ে লেখা আছে কোলা কালার ইউরিন, একেবারে কোকা কোলার মতো কালার হয়ে যায়। এবং পেশেন্টের আপনারা জানেন নেফ্রাইটিক সিনড্রোমে রেনাল পারফিউশন ইজ রিডিউসড, এবং রেনাল পারফিউশন কমে যাওয়ার কারণে এখানে জিএফআর কমে যায়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এবং এখানে প্রোটিনিউরিয়া কিন্তু পাওয়া যায় মাইল্ড টু মডারেট। এটাই কিন্তু মেইন ডিফারেন্স বিটুইন নেফ্রাইটিক সিনড্রোম এন্ড নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে আমরা ম্যাসিভ প্রোটিনিউরিয়া পাবো বা হেভি প্রোটিনিউরিয়া পাবো, বাট ইন কেস অফ নেফ্রাইটিক সিনড্রোম দিস প্রোটিনিউরিয়া ইজ মাইল্ড টু মডারেট। কিন্তু হেমাচুরিয়া পাওয়া যাবে, এখানে গ্রস হেমাচুরিয়া পাওয়া যাবে, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন কেস অফ নেফ্রোটিক সিনড্রোম। এবং এখানে রেনাল হাইপোপারফিউশন এবং রিডিউস জিএফআর হওয়ার কারণে এখানে কিন্তু আলটিমেটলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন যে এক্সিস আছে সেটা অ্যাক্টিভেট হয়, এবং আলটিমেটলি হাইপারটেনশন ডেভেলপ করে নেফ্রাইটিক সিনড্রোমের পেশেন্টে, যেটা কিন্তু নেফ্রোটিক সিনড্রোমে সাধারণত থাকে না। সো নেফ্রোটিক সিনড্রোমে আমরা চলে আসছি। দিস ইজ ক্যারেক্টারাইজড বাই ম্যাসিভ প্রোটিনিউরিয়া। তখনই বলবো যখন প্রোটিন লেভেল ইজ মোর দেন 3.5 গ্রাম পার ডে। আপনারা এখানে ভুল করেন, এই 3.5 গ্রামকে আপনারা মিলিগ্রাম লেখেন এবং ডে কে আপনারা ডেসিলিটার লেখেন। সো জাস্ট লুক এট দিস, দিস ইজ 3.5 গ্রাম পার ডে। আমরা ইউরিনারি প্রোটিন করে এটাকে মেজার করি, এবং এখানে ম্যাসিভ প্রোটিনিউরিয়া হওয়ার কারণে ব্লাডের মধ্যে অ্যালবুমিন লেভেল কমে যায়, আমরা হাইপোঅ্যালবুমিনেমিয়া পাই। এবং এই হাইপোঅ্যালবুমিনেমিয়ার কারণে পেশেন্ট প্রেজেন্টস উইথ সিভিয়ার জেনারেলাইজড ইডিমা due to reduced colloidal osmotic pressure. এবং পেশেন্টের হাইপারলিপিডেমিয়া এবং লিপিডিউরিয়া থাকতে পারে, যেটা কখনোই নেফ্রাইটিক সিনড্রোমে থাকবে না।
এটা কিন্তু আপনাদের পরীক্ষায় প্রায়ই আসে, ডিফারেন্সেস বিটুইন নেফ্রোটিক সিনড্রোম এন্ড নেফ্রাইটিক সিনড্রোম। সো এখানে ডিফারেন্স দেওয়া আছে, একদম গ্রস সেটিং গুলো এখানে দেওয়া আছে। সো প্রোটিনিউরিয়া ম্যাসিভ হবে ইন কেস অফ নেফ্রোটিক সিনড্রোমে, বাট ইন কেস অফ নেফ্রাইটিক সিনড্রোম দিস ইজ মাইল্ড টু মডারেট। যেহেতু প্রোটিনিউরিয়া অনেক বেশি, সেজন্য হাইপোঅ্যালবুমিনেমিয়াও বেশি হবে নেফ্রোটিক সিনড্রোমে। ইডিমা কিন্তু দুই ক্ষেত্রেই পাওয়া যায় এবং দুই ক্ষেত্রে কিন্তু মেকানিজম আলাদা। নেফ্রাইটিক সিনড্রোমে ইডিমা হবে ডিউ টু সল্ট এন্ড ওয়াটার রিটেনশন ডিউ টু সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরোনিজমের কারণে, আর নেফ্রোটিক সিনড্রোমে ইডিমা হবে হাইপোঅ্যালবুমিনেমিয়ার কারণে। হেমাচুরিয়া দিস ইজ এ ডায়াগনস্টিক ফিচার অফ নেফ্রাইটিক সিনড্রোম, এবং এর সাথে আরবিসি কাস্ট পাওয়া যায়। আপনারা জানেন কাস্টের সিগনিফিকেন্স হলো, যদি আমরা ইউরিনে কাস্ট পাই, ইট ইন্ডিকেটস গ্লোমেরুলার প্যাথোলজি, তার মানে প্যাথোলজিটা ইউরিনারি ট্র্যাক্টের কিডনির মধ্যে হয়েছে, সেটা আমরা বুঝতে পারি যদি আমরা রেড সেল কাস্ট পাই। এবং আরবিসি কাস্ট কিন্তু নেফ্রোটিক সিনড্রোমে কখনোই পাওয়া যাবে না। অলিগিউরিয়া দিস ইজ এ ফিচার অফ নেফ্রাইটিক সিনড্রোম, কারণ এখানে জিএফআর কমে যায়, এটা কিন্তু নেফ্রোটিক সিনড্রোমে পাওয়া যায় না। Hyperlipidemia and lipiduria, this is features of nephrotic syndrome. And hypertension, this is feature of nephritic syndrome. সো আপনাদের যদি ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ নেফ্রাইটিক সিনড্রোম আসে, তখন কিন্তু আপনারা এই প্যারামিটারগুলো বসায় দিতে পারবেন। এটি আপনাদের রিটেনে আসে, কজেস অফ নেফ্রোটিক সিনড্রোম। আমরা এই কজগুলোকে দুভাগে ভাগ করি, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি মানে হচ্ছে ইন্ট্রিনসিক গ্লোমেরুলার ডিজিজ, মানে ডিজিজটা গ্লোমেরুলাসের মধ্যেই হয়েছে। আর একটা হলো সেকেন্ডারি, ডিউ টু সিস্টেমিক ডিজিজ, সিস্টেমিক অন্য কোনো ডিজিজের কারণে যদি গ্লোমেরুলার ইনভলভমেন্ট হয়, তখন এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কজ। তো সবচেয়ে কমনলি নেফ্রোটিক সিনড্রোম আমরা পাই মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, মিনিমাল চেঞ্জ ডিজিজ, এফএসজিএস যেটাকে আমরা বলি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এমপিজিএন বা মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। মোটামুটি এই চারটাই হলো সবচেয়ে কমন প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ দ্যাট লিডস টু নেফ্রোটিক সিনড্রোম। সিস্টেমিক ডিজিজের মধ্যে একটা ডিজিজ মনে রাখতে পারলে আপনাদের হবে, সেটা হলো ডায়াবেটিস মেলাইটাস। এবং প্রাইমারি ডিজিজ গুলোর মধ্যে অ্যাডাল্টে কিন্তু সবচেয়ে কমন হলো এফএসজিএস এবং মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এন্ড চিলড্রেনের সবচেয়ে কমন কজ অফ নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। সো আরেকটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ রেনাল ডিজিজ হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, এটাও কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। সো অ্যাকিউট কিডনি ইনজুরি দিস ইজ একেআই, আগে যেটাকে আমরা বলতাম অ্যাকিউট রেনাল ফেলিওর, দিস ইজ ক্যারেক্টারাইজড বাই র্যাপিড ডিক্লাইন ইন জিএফআর। হঠাৎ করে প্যাশেন্টের জিএফআর কমে যাবে এবং প্যাশেন্ট প্রেজেন্টস উইথ ইনক্রিজড ব্লাড ইউরিয়া নাইট্রোজেন অর ইনক্রিজড সেরাম ক্রিয়েটিনিন, যেটাকে আমরা বলতেছি অ্যাজোটেমিয়া। প্যাশেন্টের অলিগিউরিয়া থাকবে, ইভেন্চুয়ালি অ্যানিউরিয়াও থাকতে পারে। এবং অ্যাকিউট কিডনি ইনজুরির ক্ষেত্রে দুটো কথা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে, দিস চেঞ্জ ইজ রিভার্সিবল। অ্যাকিউট কিডনি ইনজুরির যে চেঞ্জটা হয় সেটা কিন্তু রিভার্সিবল, বাট ক্রনিক কিডনি ডিজিজে দিস ইজ ইরিভার্সিবল। এবং অ্যাকিউট কিডনি ইনজুরি দিস ইজ ইউজুয়ালি অ্যাকম্পানিড বাই রিডাকশন অফ ইউরিন ভলিউম। এবং মোস্ট কমন কজ অফ অ্যাকিউট কিডনি ইনজুরি হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এখানে অ্যাকিউট কিডনি ইনজুরির কারণগুলো দেওয়া আছে। মোস্ট কমন কজ অফ অ্যাকিউট কিডনি ইনজুরি কিন্তু হচ্ছে প্রিরেনাল, এবং প্রিরেনাল কজের মধ্যে সবচেয়ে কমন কজ হচ্ছে ব্লাড এন্ড ফ্লুইড লস। কোনো প্যাশেন্টের যদি হিমোরেজ হয়, এক্সটেন্সিভ হিমোরেজ বা কোনোভাবে ফ্লুইড লস হয়, তখন কিন্তু তার অ্যাকিউট কিডনি ইনজুরি ডেভেলপ করবে। সো ক্রনিক কিডনি ডিজিজ, আমরা কিছুক্ষণ আগে অ্যাকিউট কিডনি ইনজুরি বললাম, এখন বলতেছি ক্রনিক কিডনি ডিজিজ, যেটাকে আমরা আগে ক্রনিক রেনাল ফেলিওর বলতাম। এবং এটা কিন্তু ইরিভার্সিবল চেঞ্জ, এবং এখানে জিএফআর কমে যায়, এবং জিএফআরটা কমতে কমতে আপনারা জানেন নরমাল জিএফআর কিন্তু 120 125 এরকম। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সেটা 60 ml পার মিনিট, এবং এটা থাকবে অ্যাটলিস্ট 3 মান্থস, তখনই আমরা এটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলতে পারবো।
এবং যখন জিএফআর লেস দেন 5 হয়ে যাবে, 5% হয়ে যাবে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ। সো দিস ইজ অল অ্যাবাউট the clinical manifestations of renal disease. So chronic kidney disease, this is reversible. Acute kidney injury তে আমরা বলেছিলাম যে acute kidney injury এটা কিন্তু reversible. Chronic kidney disease এখানেও ব্লাড ইউরিয়া এবং ক্রিয়েটিনিন বেড়ে যায় এবং এখানে জিএফআর কমে যায়। এবং ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু অনেক কারণেই হতে পারে, এটা গ্লোমেরুলার ডিজিজের কারণে হতে পারে এবং সেকেন্ডারি কজ বা অন্য কোনো সিস্টেমিক ডিজিজের কারণে কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে। এর মধ্যে দুটো ডিজিজ আপনাদেরকে জানতেই হবে, নাম্বার 1 ডায়াবেটিস মেলাইটাস আর নাম্বার 2 হাইপারটেনশন। এই দুটোর কারণেই কিন্তু সবচেয়ে কমনলি ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করতেছে। এটি আপনাদের পরীক্ষায় আসে, রিটেনে আসে, ক্লাসিফাই গ্লোমেরুলার ডিজিজ। গ্লোমেরুলাসের মধ্যে কি কি ডিজিজ হয় সেটা আপনাদের পরীক্ষায় আসে। সো এটাকে আমরা দুভাগে ভাগ করেছি, প্রাইমারি গ্লোমেরুলোপ্যাথিস মানে ইন্ট্রিনসিক গ্লোমেরুলার ডিজিজ যেগুলো গ্লোমেরুলাসকে ইনভলভ করে। সেকেন্ড নাম হচ্ছে সিস্টেমিক ডিজিজ উইথ গ্লোমেরুলার ইনভলভমেন্ট, এর মধ্যে আছে এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, ডায়াবেটিস মেলাইটাস, অ্যামাইলোইডোসিস। এবং থার্ড হেডলাইন হচ্ছে কিছু হেরিডিটারি ডিজিজ আছে যেখানে গ্লোমেরুলার ইনভলভমেন্ট হয়। ইট ইনক্লুডস অ্যালপোর্ট সিনড্রোম, থিন বেসমেন্ট মেমব্রেন নেফ্রোপ্যাথি। এটি কিন্তু আপনাদের পরীক্ষায় রিটেনে এটি পূর্বে এসেছে, সামনেও আসতে পারে। সো গ্লোমেরুলার ডিজিজকে আমরা ডায়াগনোসিস করার জন্য মূলত তিনটা স্টেপে আমরা ডায়াগনোসিস করি। নাম্বার 1 হলো লাইট মাইক্রোস্কোপি মানে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। নাম্বার 2 একটা স্পেশাল পরীক্ষা করা হয় গ্লোমেরুলার ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, এটাকে বলি আমরা ইমিউনোফ্লুরোসেন্স। ইমিউনোফ্লুরোসেন্স এটা কিন্তু স্কিনের কিছু ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমরা ব্যবহার করে থাকি। থার্ড ওয়ান কিছু অল্প কিছু ডিজিজ আছে যেগুলো ডায়াগনোসিস করার জন্য আমাদের কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপি পর্যন্ত লাগে। তো দিস ইজ এই তিনটাই কিন্তু হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমাদের পরীক্ষা সমূহ। লাইট মাইক্রোস্কোপি followed by histopathological examination, immunofluorescence study and electron microscopy. So acute proliferative glomerulonephritis যেটাকে আমরা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস আগে বলতাম, এখন এই টার্মটাকে আমরা ব্যবহার করতেছি পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই টার্মটা এখন ওয়ার্ল্ড ওয়াইড বেশি ব্যবহার হচ্ছে, পোস্ট ইনফেকশাস glomerulonephritis. So this is a prototypical glomerular disease of immune complex etiology. আপনারা জানেন glomerulus is relatively resistant to infection. glomerulus এর মধ্যে খুব একটা ইনফেকশন হয় না, but glomerulus are very prone to develop immune complex mediated diseases. এবং one of the immune complex mediated disease হচ্ছে acute post infectious glomerulonephritis বা post streptococcal glomerulonephritis, patient presents with nephritic syndrome। এবং এটা সাধারণত আমরা যদি হিস্ট্রি নেই 1 to 4 উইক আগে পেশেন্টের একটা স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট অথবা স্কিন ইনফেকশনের হিস্ট্রি পাওয়া যায়। and this is a type of type 3 hypersensitivity reaction এবং এটা কিন্তু বাচ্চাদের হয়, চিলড্রেন অফ 6 to 10 ইয়ার্স অফ এজ। এবং আমাদের দেশে কিন্তু নেফ্রাইটিক সিনড্রোমের সবচেয়ে কমন কারণ হচ্ছে এই অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। আপনাদের হয়তো জিজ্ঞাসা করতে পারে যে নেফ্রাইটিক সিনড্রোম আর কি কি কারণে হয়। একটা হলো অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা আমাদের দেশে সবচেয়ে কমন, বাট ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে কমন কজ অফ নেফ্রাইটিক সিনড্রোম হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। আইজিএ নেফ্রোপ্যাথি এছাড়াও আরো কিছু কারণ হতে পারে, যেমন আরপিজিএন র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। মোটামুটি তিনটা কারণ যদি আপনারা মনে রাখেন, আই থিংক দ্যাটস এনাফ ফর এমবিবিএস লেভেল।
So causes of nephritic syndrome include acute post-streptococcal glomerulonephritis, IgA nephropathy, and rapidly progressive glomerulonephritis. সো হিস্টোলজিতে আমরা যেটা পাবো হাইপার সেলুলার গ্লোমেরুলাই, এজন্য এটাকে আমরা প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি। গ্লোমেরুলাসটা এনলার্জড হয়ে যাবে, আমি একটু পরে আপনাদের ছবি দেখাবো, এবং সেখানে ইনফ্ল্যামেটরি সেল থাকবে, প্রচুর সেলুলার হবে এটা, এজন্য এটাকে আমরা অ্যাকিউট প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি। এবং এটা কিন্তু 95% ক্ষেত্রে the children eventually recover the renal function with conservative therapy. কনজারভেটিভ থেরাপিতে এটা ভালো হয়ে যায়, এর জন্য কোনো এক্সটেন্সিভ ট্রিটমেন্ট লাগে না। দিস ইজ এ নরমাল গ্লোমেরুলাস। আপনারা এটা হলো একটা নরমাল গ্লোমেরুলাস, এটা সাইজটা দেখেন। and this is a case of acute post streptococcal glomerulonephritis। এক নম্বর হচ্ছে এখানে গ্লোমেরুলাসের সাইজটা অনেক বড় হয়ে গেছে, এবং glomerulus is infiltrated by many cells including inflammatory cells, mesangial cells। এজন্য এটাকে আমরা বলতেছি অ্যাকিউট প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা হচ্ছে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপির ছবি, যেখানে আমরা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন দেখতে পাচ্ছি। and this is a typical picture of immunofluorescence microscopy in case of acute post streptococcal glomerulonephritis। এখানে C3 বা IgG ডিপোজিশন হয়েছে, যেটা আমরা ইমিউনোফ্লুorescence মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পাই। এটি আপনাদের রিটেনে আসে। আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। So laboratory diagnosis of nephritic syndrome, এটি আপনাদের রিটেনে আসে, খুবই ফ্রিকোয়েন্টলি আসে। So আমরা শুরু করব routine and microscopic examination of urine থেকে। So urine volume, this is reduced। ইউরিনে আমরা RBC পাবো এবং RBC কাস্ট পাবো। আমরা ইউরিনারি টোটাল প্রোটিন যদি করি, ইউরিনারি টোটাল প্রোটিন বা 24 আওয়ার ইউরিনারি টোটাল প্রোটিন করি, তাহলে এখানে প্রোটিনের পরিমাণটা হবে less than 3.5 গ্রাম পার ডে। যদি এর চেয়ে বেশি হয় তাহলে কিন্তু আমরা নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া বলবো এটাকে, সেটা কিন্তু নেফ্রাইটিক সিনড্রোমে পাওয়া যায় না। আমরা যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করি তাহলে হয়তো আমরা একটা ইনফেকশনের কারণে নিউট্রোফিলিয়া পেতে পারি, এসআর বাড়তেও পারে। আমরা যদি ব্লাড ইউরিয়া এবং সেরাম ক্রিয়েটিনিন করি তাহলে কিন্তু এগুলো এলিভেটেড পাবো। যদি আমরা সেরাম ইলেক্ট্রোলাইট করি তাহলে কিন্তু সোডিয়াম লেভেল আমরা কম পাবো, পটাশিয়াম লেভেল আমরা বেশি পাবো। এবং সেরাম C3 লেভেল, দিস ইজ এ কমপ্লিমেন্ট কম্পোনেন্ট। আপনারা জানেন এখানে যে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড যে রিঅ্যাকশনটা হয় নেফ্রাইটিক সিনড্রোমে, এখানে কিন্তু কমপ্লিমেন্টের একটা রোল আছে, এবং কমপ্লিমেন্ট এখানে ইউজ হয়, এবং ইউজ হওয়ার কারণে ব্লাডের মধ্যে কমপ্লিমেন্ট লেভেলগুলো কমে যায়। সেটা আমরা সেরাম C3 লেভেল করে বুঝতে পারি। সেরাম C3 লেভেল কিন্তু কমে যাবে ইন কেস অফ নেফ্রাইটিক সিনড্রোম। এবং আমরা অনেক ক্ষেত্রে এসও টাইটার করি, আমরা থ্রোট ইনফেকশন, আপনারা জানেন যে যদি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট হয় তখন এসও টাইটার কিন্তু ইনক্রিজড হয়। So this is all about laboratory diagnosis of nephritic syndrome। এটি কিন্তু আপনাদের পরীক্ষায় আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের কিন্তু প্রায় এরকম একটা কেস সিনারিও আসে, 10 years old girl presented with facial and generalized edema with oliguria and she had a skin infection 3 weeks back। So what is your clinical diagnosis? এটিকে আপনি বলতে পারেন নেফ্রাইটিক সিনড্রোম অথবা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, দুটোই কিন্তু কারেক্ট। এবং what are the possible causes? আপনারা জানেন সবচেয়ে কমনলি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটাই হলো সবচেয়ে কমন কজ। এবং how will you proceed to diagnose the case in the laboratory, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। সো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। মিনিমাল চেঞ্জ ডিজিজ, এটা হলো মোস্ট কমন কজ অফ নেফ্রোটিক সিনড্রোম ইন কেস অফ চিলড্রেন। এবং এখানে মিনিমাল চেঞ্জ বলার কারণ হলো মাইক্রোস্কোপের নিচে আমরা কোনো চেঞ্জ পাই না। আন্ডার মাইক্রোস্কোপ minimal change disease, this is almost normal। আমরা এখানে যেটা পাই সেটা হলো diffuse effacement of the food process of podocyte visceral epithelial cell, এবং এটা কিন্তু লাইট মাইক্রোস্কোপের নিচে দেখা যায় না। this is detectable only by electron microscopy। মানে ইলেকট্রন মাইক্রোস্কোপি ছাড়া অলমোস্ট গ্লোমেরুলাস ইজ অলমোস্ট নরমাল, এজন্য এটাকে আমরা বলি মিনিমাল চেঞ্জ ডিজিজ। So glomeruli appear virtually normal by light microscopy
and this is most frequent cause of nephrotic syndrome in children. এটি কিন্তু অ্যাডাল্টে খুব বেশি একটা হয় না। আপনাদেরকে আমি বলেছি যে অ্যাডাল্টে কমন কজ অফ নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি এন্ড ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এবং এটাও কিন্তু বাচ্চাদের হয়, 2 to 6 ইয়ার্স অফ এজের বাচ্চাদের এটা হয়। আমরা লাইট মাইক্রোস্কোপের নিচে এরকম ফিচার দেখতে পাই, দিস ইজ অলমোস্ট নরমাল গ্লোমেরুলাস, তেমন কোনো চেঞ্জ নাই। এবং এটার একটা পার্টিকুলার ফিচার হলো মিনিমাল চেঞ্জ ডিজিজ having dramatic response in corticosteroid therapy. প্যাশেন্টকে স্টেরয়েড দিলে কিন্তু প্যাশেন্টের ড্রামাটিক ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট হয়, এবং এই ট্রিটমেন্ট দিয়েও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি যে তার মিনিমাল চেঞ্জ ডিজিজ হয়েছে। এবং more than 90% children with minimal change disease respond rapidly to the treatment, মানে স্টেরয়েড ট্রিটমেন্ট। এখানে ম্যাসিভ প্রোটিনিউরিয়া পাওয়া যাবে কারণ এটা হলো নেফ্রোটিক সিনড্রোম, কিন্তু হাইপারটেনশন বা হেমাচুরিয়া আমরা পাবো না। সো কিডনি টিউমার, এটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। কিডনিতে কিছু বিনাইন টিউমার হয়, ইনক্লুডিং রেনাল প্যাপিলারি অ্যাডেনোমা, অনকোসাইটোমা, অ্যানাঞ্জিওমায়োলাইকোমা। ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে একটা টিউমার আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হলো উইলস টিউমার বা নেফ্রোব্লাস্টোমা। এটা কিন্তু বাচ্চাদের হয়, দিস ইজ এ চাইল্ডহুড টিউমার। লিভারের ক্ষেত্রেও আমরা একটা চাইল্ডহুড টিউমারের আলোচনা করেছি, সেটা হলো হেপাটোব্লাস্টোমা। আর কিডনির ক্ষেত্রে এটা হলো নেফ্রোব্লাস্টোমা অর উইলস টিউমার। অ্যাডাল্টে রেনাল টিউমারকে, মানে রেনাল ক্যান্সারকে আমরা বলি রেনাল সেল কার্সিনোমা। এই রেনাল সেল কার্সিনোমার অনেকগুলো সাবটাইপ আছে, ইনক্লুডিং ক্লিয়ার সেল টাইপ, ক্যাপিলারি কার্সিনোমা, ক্রোমোফোব রেনাল সেল কার্সিনোমা এন্ড কালেক্টিং ডাক্ট কার্সিনোমা। সো রেনাল সেল কার্সিনোমা কিন্তু প্রেজেন্ট করে পেইনলেস হেমাচুরিয়া নিয়ে, এটা হলো সবচেয়ে কমন একটা প্রেজেন্টেশন। পেশেন্ট প্রেজেন্টস উইথ পেইনলেস হেমাচুরিয়া। একটা ইয়ং পেশেন্ট যদি একটা পেইনফুল হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করে, আমরা চিন্তা করব দিস ইজ এ কেস অফ ইউটিআই। কিন্তু একটা ওল্ড পেশেন্ট যদি পেইনলেস হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করে, আমরা চিন্তা করব দিস মাইট বি এ কেস অফ রেনাল সেল কার্সিনোমা। এবং এটার সাথে ক্যান্সারের যে কনস্টিটিউশনাল সিম্পটম সেগুলো থাকতে পারে। এবং রেনাল সেল কার্সিনোমার কিছু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম আছে। এই রেনাল সেল কার্সিনোমা ইজ প্রোডিউসিং ইরাইথ্রোপয়েটিন, এবং ইরাইথ্রোপয়েটিন তৈরি করার কারণে একটা রেনাল সেল কার্সিনোমা পেশেন্ট পলিসাইথেমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরকম একটা কেস সিনারিও কিন্তু আপনাদের আসে। A 50 years old male presents with low mass and painless hematuria. So definitely this is the most likely case of renal cell carcinoma. এবং এটা কনফার্ম করার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব? এক নাম্বার হলো আমরা তার ব্লাড ইনভেস্টিগেশন করব, কমপ্লিট ব্লাড কাউন্ট করব। কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কিন্তু পলিসাইথেমিয়া পেতে পারি, তার হিমোগ্লোবিন বেড়ে যেতে পারে। আমরা তার ইউরিন রুটিন এক্সামিনেশন করব, এবং ইউরিন আরির মধ্যে কিন্তু আমরা আরবিসি পাবো, আরবিসি কাস্ট পাওয়া যেতে পারে। আমরা তার রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করব, ইনক্লুডিং আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এবং আমরা তার সিটি গাইডেড এফএনএসি করতে পারি, সিটি অথবা আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি করতে পারি, এটি খুবই কমনলি করা হয়। এবং ডায়াগনোসিসটা আমরা কনফার্ম করব বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করব। So this is all about diagnosis of renal cell carcinoma. So মোটামুটি এটাই আমার আজকের প্রেজেন্টেশন। This is all about my presentation. So thank you everyone for your patient hearing. আপনাদের পরীক্ষা ভালো হোক, আশা করি আপনারা ভালো পরীক্ষা দিবেন।